পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিলের উপর রায় আজ। একদলীয় শাসন কায়েমের জন্যই সংবিধানের পঞ্চদশ সংশোধনী, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। নির্বাচনে ষড়যন্ত্র করে 11 দলকে হারানো হয়েছে। অন্তর্বর্তী সরকারও ষড়যন্ত্রের শরিক ছিল, জামায়াত আমিরের অভিযোগ। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আজ মাঠে নামবে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই টাইগারদের। স্বাগত সকালের বুলেটিনে। আমি সঙ্গীত ইসলাম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিলের ওপর রায় আজ। বুধবার অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, একদলীয় শাসন কায়েমের জন্যই সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনা হয়। এই সংশোধনীর মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে পরপর 3টি বিতর্কিত নির্বাচন করে ক্ষমতায় থাকে আওয়ামী লীগ। একদলীয় শাসন বা বাকশালে ফেরার আর কোনো সুযোগ নেই। পঞ্চদশ সংশোধনীর কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়ার রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। শুনানিতে রিটকারীর আইনজীবী বলেন, আংশিক নয়, বরং তারা পঞ্চদশ সংশোধনীর পুরোটাই বাতিল চান। 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী, যে সংশোধনীর মাধ্যমে 72-এর মূল সংবিধানের অধিকাংশ বিধান ফিরিয়ে আনা হয়। বাতিল করে দেয়া হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের ফলে 2014, 2018 এবং 2024 সালের নির্বাচন হয় দলীয় সরকারের অধীনে, যে নির্বাচনগুলো নানা বিতর্কের জন্ম দেয়। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে হাইকোর্টে রিট করে সুশাসনের জন্য নাগরিক সুজন। হাইকোর্টে এই রিটের নিষ্পত্তি করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা সহ কয়েকটি বিষয়কে অবৈধ ঘোষণা করে রায় দেয়। তবে কিছু বিষয়ে সংসদ সিদ্ধান্ত নেবে বলে আদালত পর্যবেক্ষণ দেয়। পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করে 3টি পক্ষ। 3 কার্যদিবসে আপিল শুনানি শেষ করেন প্রধান বিচারপতি জুবায়ের আহমেদ চৌধুরীর নেতৃত্বে 4 বিচারপতির বেঞ্চ। অ্যাটর্নি জেনারেল জানান, হাইকোর্টের রায় বহাল চায় রাষ্ট্রপক্ষ। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যার মাধ্যমে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, কমপক্ষে 2টি নির্বাচন, কিন্তু সেই পথযাত্রাকে রোধ করে আবারও একদলীয় ব্যবস্থায় ফিরে নেওয়ার জন্যই মূলত পঞ্চদশ সংশোধনী আনা হয়েছিল, যেটা পিটিশনাররা বলেছে। যদিও পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে রিটকারীর আইনজীবী শুনানিতে বলেন, তারা আংশিক নয়, বরং পুরো পঞ্চদশ সংশোধনী বাতিল চান। জনগণের মতামত গণভোটের মাধ্যমে নেওয়ার কথা ছিল, কিন্তু কোনো গণভোট অনুষ্ঠিত হয়নি। তো আমি বলেছি যে এই কারণে এই সংশোধনী পুরোটাই বাতিল হওয়া উচিত। আর জামায়াতের আইনজীবী শিশির মনির মনে করেন, পঞ্চদশ সংশোধনীর পুরোটা বাতিল করলে বিচার বিভাগ ও আইনসভার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট আছে 123 অনুচ্ছেদে নির্বাচন, একই সাথে তার সঙ্গে সংশ্লিষ্ট আছে শপথ, প্রধান উপদেষ্টার শপথ এবং উপদেষ্টাগণের শপথ। সুতরাং তত্ত্বাবধায়ক সরকারকে যেহেতু ইতোমধ্যে আপিল বিভাগ বাতিল করে দিয়েছেন, সেজন্য তার সঙ্গে সংশ্লিষ্ট বিধানগুলোকেও বাতিল ঘোষণা করার জন্য আমরা সাবমিশন রেখেছি। তত্ত্বাবধায়ক সরকারের বিধান যুক্ত হয়েছিল সংবিধানের যে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে, সেটিও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে আপিল বিভাগে। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা। যখনই দীর্ঘ, যখনই বৃহৎ, যখনই দৃঢ় নির্মাণের চ্যালেঞ্জ, তখনই সারা দেশের আস্থা আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। নির্বাচনের ষড়যন্ত্র করে 11 দলীয় ঐক্যকে হারানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলের নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, তৎকালীন অন্তর্বর্তী সরকারও এই ষড়যন্ত্রে শরিক ছিল। বুধবার রাজধানীতে আয়োজিত 11 দলের এক সেমিনারে ডাক্তার শফিক আরও বলেন, জামায়াত সহ 11 দল সেদিন বিদ্রোহ করলে বা নির্বাচনের ফল প্রত্যাখ্যান করলে এর শেষ কোথায় গিয়ে দাঁড়াতো তা কেউ জানে না। গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার কার্যকরের দাবিতে জামায়াতে ইসলামী সহ 11 দলীয় ঐক্যের এই সেমিনার।
অনুষ্ঠানে 11 দলের নেতারা অভিযোগ করেন জুলাইয়ের চেতনা নষ্ট করার ষড়যন্ত্র চলছে। যারা জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশকে বিষিয়ে তুলছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই আমরা তোমরা মিলে দেখবেন টকশোতে গণমাধ্যমগুলো ব্যাপক মতামত তৈরি করতেছে এই বিচারিক প্রক্রিয়াটাকে কিভাবে প্রশ্নবিদ্ধ করা যায়। বিএনপি চাইলেও আওয়ামী লীগ হতে পারে। তত্ত্বাবধায়ক সরকারের দাবি আমরা করছিলাম, এক রাতের মধ্যে মেনে নিতে বাধ্য হয়নি। আমার বিশ্বাস বিএনপি মেনে নিবে। জুলাই গণহত্যাকারীদের শাস্তি অবশ্যই কার্যকর করতে হবে। প্রধানমন্ত্রী নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে এলডিপি চেয়ারম্যান বলেন তার আশেপাশেই অনেক শত্রু। আর জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ারের অভিযোগ সরকার গণভোটের রায় উপেক্ষা করতে নানা ছলচাতুরি করছে। সরকারি দলের যত ছলচাতুরি, যত যুক্তি বাহানা হোক, গণভোটের রায় মানার ব্যাপারে আমরা তিলমাত্র ছাড় দেব না। আপনার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে যারা বিদেশি গুপ্তচর আছে তাদেরকে বের করা। তাদের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। 12 ফেব্রুয়ারি নির্বাচনে ষড়যন্ত্র করে 11 দলীয় ঐক্যকে হারানো হয়েছে এমন অভিযোগ করে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন তারা নির্বাচন বয়কট করলে পরিস্থিতি খারাপ হতো। আমাদেরকে ব্লেম দেওয়া হয়েছে, আমরা নির্বাচন চাই না। নির্বাচন না চাইলে পরে নির্বাচনে অংশগ্রহণ করলাম কিভাবে? সম্মানিত বন্ধুগণ, আমরা নির্বাচন চেয়েছি, তবে আমরা নির্বাচনের নামে ষড়যন্ত্র চাই নাই। ষড়যন্ত্র করা হয়েছে, আমরা নিন্দা জানাই। ইন্টারিম গভর্নমেন্ট যাদের পরিচয় ছিল নিরপেক্ষ, দল নিরপেক্ষ, তারাও এই ষড়যন্ত্রে শরীক ছিল, নিজেরাই তারা স্বীকার করেছে। ষড়যন্ত্র করে 11 দলকে হারানো হয়েছে। 11 দলীয় নেতারা বলেন গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনীতিবিদদের উপর মানুষ আস্থা হারাবে, জনগণ আবারও রাস্তায় নামবে। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা। নারী শিক্ষা ও ক্ষমতায়ন বাড়াতে অনার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষা চালু করতে চায় সরকার। বুধবার জাতীয় সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান বলেন, শিক্ষা খাতে বরাদ্দ ও গুণগত মান বাড়ালে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার শূন্যে নেমে আসবে। এদিন সংসদে তথ্যমন্ত্রী জানান, গুজব রোধে কাজ করছে সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বিকেলে অধিবেশনে সরকারি ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা তুলে ধরেন টানা বৃষ্টিতে চট্টগ্রামের ভোগান্তির কথা। বর্তমানে বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে ত্রাণমন্ত্রী জানান, দুর্যোগ মোকাবিলায় কাজ করছে সরকার। বৃহত্তর চট্টগ্রাম এবং পাহাড়ি অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে অনেক অঞ্চল প্লাবিত হয়েছে। আমরা গতকালকে প্রত্যেকটি জেলায় 200 মেট্রিক টন করে চাল এবং 10 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছি এবং আমাদের কিছু শুকনো খাবার রয়েছে প্যাকেটজাত, ওগুলো আমরা বিতরণ করতে বলেছি। প্রতিনিয়ত আমরা জেলা প্রশাসকদের সঙ্গে কথা বলছি, মাননীয় সংসদ সদস্যের সঙ্গে পরামর্শ করবে, এগুলো ওনারা বিতরণ করবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, গুজব রোধে কাজ করছে বাংলা ফ্যাক্ট। এ পর্যন্ত বাংলা ফ্যাক্ট 860টি ফ্যাক্ট চেক, বিশ্লেষণ, অনুসন্ধানী প্রতিবেদন, ভিডিও, রিল প্রকাশ করছে। এর মধ্যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর 306টি প্রকাশিত হয়েছে। গড়ে প্রতিদিন 3 থেকে 5টি দাবির সত্যাসত্য যাচাই করে প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। এর আগে সংসদ অধিবেশন শুরুতেই প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, বৈষম্য দূর করাই সরকারের লক্ষ্য। জানান, শেয়ার বাজারে অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শেয়ার মার্কেট কেলেঙ্কারির সাথে আরো অন্যান্য যে সকল ব্যক্তি প্রতিষ্ঠান জড়িত কিনা তা উদ্ঘাটনের কার্যক্রম চলমান রয়েছে। সম্পূরক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, এবার অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে চালুর উদ্যোগ নিচ্ছে সরকার। আমরা ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে স্কুল ড্রেস প্রদানের পরিকল্পনা গ্রহণ করেছি। একই সাথে আমরা তাদেরকে স্কুল ব্যাগও দিব। পর্যায়ক্রমিকভাবে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত 1,20,00,000 বাচ্চাকেই আমরা এইটার ভেতরে, এই পরিকল্পনার ভিতরে নিয়ে আসবো। এছাড়াও কৃষি উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, ডিজিটাল ও স্মার্ট কৃষি ব্যবস্থা প্রতিষ্ঠার কথাও জানান প্রধানমন্ত্রী। আধুনিক প্রযুক্তি এবং তথ্য নির্ভর প্রিসিশন এগ্রিকালচার চালু করার। এছাড়া এদিন অর্থমন্ত্রী, জ্বালানি মন্ত্রী, শিল্পমন্ত্রী সহ অনেকেই নিজেদের পরিকল্পনা তুলে ধরেন। খাতকে পুনর্বাসন এবং বিকশিত। তানজিনা অন্ত, ওয়ান নিউজ, ঢাকা।
আগামী আরও কদিন দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বেশি বৃষ্টি হতে পারে। 3 দিনের টানা বর্ষণে চরম দুর্ভোগে পড়েছে রাজধানীর মানুষ। এদিকে নদ নদীর পানি দ্রুত বেড়ে যাওয়ায় দেশের 15 জেলায় আকস্মিক বন্যার আশঙ্কার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সকাল থেকে বৃষ্টির কবলে নগরবাসী। 3 দিনের টানা বৃষ্টিতে সৃষ্টি হওয়া জলাবদ্ধতা আর যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী সহ কাজে বের হওয়া মানুষ। বৃষ্টিতে বেশি বিপাকে পড়েছেন রাজধানীর নিম্ন আয়ের মানুষ। আমার সহপাঠীরা অনেকে আসে না, আসার মধ্যে বেশি হলে 6-7 জন আসে স্কুলে। তারপরে স্যার ম্যাডামরা আসতে পারতেছে না, মানে ওখান দিয়ে নিচু পানি উঠে কোমর পর্যন্ত, ওর জন্য আসতে পারে না। আমরা নিম্ন শ্রেণীর মানুষ, আমাদের কষ্ট হইতাছে। ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমরা হাঁটতে পারি না, বাজার করতে পারি না। বাজারের তো অবস্থা দেখতেছেন কি অবস্থা। বৃষ্টি পানির দিনে এখানে অনেকগুলা পানি ময়লা জমা থাকে, এর কারণে কাস্টমাররা আসতে পারে না। আবহাওয়া অফিস বলছে একদিনে ঢাকায় রেকর্ড করা হয়েছে 59 মিলিমিটার বৃষ্টিপাত। টানা এই বর্ষণ চলবে আরও অন্তত 3 দিন। এই বৃষ্টিপাত আরও 2 থেকে 3 দিন অব্যাহত থাকবে, থেমে থেমে হবে, কোথাও কোথাও অবিরাম বৃষ্টিও সংঘটিত হতে পারে। আমাদের ভারী বৃষ্টিপাতেরও একটি সতর্কবার্তা রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও। এবং এই ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। এদিকে বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে ভারী এই বর্ষণের ফলে দেশের অন্তত 15টি জেলায় আকস্মিক বন্যার সংখ্যা দেখা দিয়েছে। সার্বিকভাবে আগামী 3 দিন দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় চট্টগ্রামের পার্বত্য অববাহিকার 5টি জেলা এবং উত্তর পূর্বাঞ্চলীয় সিলেট ও ময়মনসিংহ বিভাগের 7টি জেলা এবং উত্তরাঞ্চলীয় তিস্তা অববাহিকার 3টি জেলা অর্থাৎ মোট 15টি জেলাতে স্বল্পমেয়াদী বন্যার ঝুঁকি রয়েছে। নিম্নচাপ এবং বঙ্গোপসাগরে বিরাজমান বায়ুচাপের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বেড়েছে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে প্রবল বেগে ঝরছে টানা বৃষ্টি। এমন পরিস্থিতিতে দেশের সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত ও নদীবন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা। ভারী বৃষ্টিতে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে অন্তত 8 মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প 5-এর একটি মহিলা মাদ্রাসায় পাহাড় ধসে এই হতাহতের ঘটনা ঘটে। এদিকে ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে কক্সবাজারের নিম্নাঞ্চল। এছাড়া কক্সবাজারের টেকনাফ, উখিয়া ও কক্সবাজারের সদরকে ভূমিধসের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করেছে আবহাওয়া অধিদপ্তর। টানা বৃষ্টিতে একের পর এক ঘটছে পাহাড় ধস, ঘটছে প্রাণহানি। প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও সাড়া মিলছে না তেমন। চলমান দুর্যোগে বুধবার দুপুরে দ্বিতীয় দফায় কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প 5-এর একটি মহিলা মাদ্রাসায় পাহাড় ধস হয়। এতে চাপা পড়ে তাৎক্ষণিক 3 জন নিহত হয়। পরে 13 জন শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আরও 5 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সন্ধ্যা পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় অন্তত 8 জনে। ওয়াল ভাঙি দিয়া আর মানে কি চাইতাছি দেড়ে জানার হুয়াইন 5 জন কি হইয়ে মানে কি ঠান্ডা করিয়ে মানে কি নষ্ট হইয়ে 11 জন তুললে 3 জন জিয়াত হইব আর 8 জন মর হইব। লাগা গুড়া গোটের ডেলি যেটা হেডে গোটের ঠান্ডা ভাগে আরো মানুষ কল মরে, সেদিন 3 জন নিহত হয়ে মাটির নিচে চাপা পড়ে কেউ নিখোঁজ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এদিকে কক্সবাজারের ভারী বর্ষণে পাহাড় ধসে রবিবার রাত এবং সোমবার আরও 11 জনের প্রাণহানি ঘটেছে। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভূমিধস। প্লাবিত হয়েছে জেলার সব উপজেলার নিম্নাঞ্চল। কোথাও কোথাও বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ। বন্ধ রয়েছে ঢাকা কক্সবাজার ট্রেন চলাচল। ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের সরিয়ে নিতে কাজ করছে প্রশাসন। ওয়ান ন্যাশনাল ডেস্ক। চট্টগ্রামের সীতাকুণ্ডে 2য় শ্রেণীর শিক্ষার্থী শিফা আক্তার ইরা হত্যা মামলার রায় ঘোষণা আজ। চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 4-এর বিচারক জান্নাতুল ফেরদৌস এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করবেন। গত 1 মার্চ প্রতিবেশী বাবু শেখ চকলেট কিনে দেওয়া ও বেড়াতে যাওয়ার প্রলোভন দেখিয়ে ইরামণিকে বাড়ি থেকে নিয়ে যান। পরে সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন এলাকার পাহাড়ে ধর্ষণের চেষ্টা ব্যর্থ হয়ে শিশুটিকে ধারালো চাকু দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করে। পরে মুমূর্ষু অবস্থায় স্থানীয় শ্রমিকরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় 3 মার্চ শিশুটির মৃত্যু হয়।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে ইরানের টানা দ্বিতীয় রাতের মতো হামলা অব্যাহত রেখেছে আমেরিকা। দেশটির সেনাবাহিনী জানায়, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌযান চলাচলের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলার জন্য ইরানের যে সামরিক সক্ষমতা রয়েছে তা গুঁড়িয়ে দিতেই এই হামলা চালানো হচ্ছে। ইরানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, দেশটির উপসাগরীয় উপকূলের কাছাকাছি দক্ষিণাঞ্চলীয় দুটি এলাকা বন্দর আব্বাস এবং সিরিকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপরই আমেরিকার বাহিনীর হামলার বিরুদ্ধে বন্দর আব্বাস এলাকার কাছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে তেহরান। বিস্ফোরণের শব্দ শোনা গেছে কোনারাক এবং চাবাহার এলাকার কাছেও। বিস্ফোরণের পর এলাকাগুলোতে বিদ্যুৎ বিচ্ছিন্নের খবর পাওয়া গেছে। এছাড়া দক্ষিণ পূর্বাঞ্চলের ইরান শাহ বিমানবন্দরে আমেরিকার হামলায় এখন পর্যন্ত এক ফায়ার ফাইটার নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা ইরনা। হামলার জবাবে কাতার, বাহরাইন ও কুয়েতে থাকা আমেরিকার ঘাঁটি ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আজ মাঠে নামবে বাংলাদেশ। হারারেতে ম্যাচ শুরু দুপুর 1:30টায়। সিরিজ বাঁচাতে জিততে হবে টাইগারদের। মাঠে নামার আগে শেষ প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। রোডেশিয়ানদের কাছে একমাত্র টেস্টে হারের পর ওয়ানডে ফরম্যাটের প্রথম ম্যাচেও হোঁচট খেয়েছে মেহেদী মিরাজের দল। টাইগার একাদশে তাই আসতে পারে পরিবর্তন। ব্যাটারদের ফর্ম নিয়ে চিন্তিত টিম ম্যানেজমেন্ট। ওয়ানডেতে সবশেষ 2022 সালে জিম্বাবুয়ের কাছে সিরিজ হেরেছিল টাইগাররা। এর আগে এ ফরম্যাটের টানা 5 বার জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ। এই ছিল সকালের বুলেটিনে। একটু পরে দেখবেন জেলা বুলেটিন। চ্যানেল 1-এর সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।